কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মনিরুল ইসলাম খান উন্নয়নের আশ্বাস। বিস্তারিত থাকছে বাগেরহাট প্রতিনিধি শেখ রাসেলের পাঠানো ভিডিওচিত্রে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা এবং আশেপাশে পরিবেশ এটা দেখার জন্য, কারণ প্রতিনিয়ত মানুষ, বিশেষ করে বাগেরহাট জেলার প্রতিটা অঞ্চলের স্বাস্থ্যসেবার অবস্থা কী সেটা দেখা এবং খোঁজখবর নেওয়া এবং এটাকে কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে খোঁজ নেওয়ার জন্য প্রাথমিকভাবে আমি আমার নিজ থানা উপজেলার কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা এসেছি। আমার সাথে কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সহ আরও নেতৃবৃন্দ আছেন। আমার পাশে ডান পাশে রয়েছে স্বাস্থ্য কর্মকর্তা এবং আরএমও সাহেব। আমরা ওনাদের সাথে কথা বলেছি। হসপিটালে মানুষ আছে চিকিৎসা করার জন্য, নেওয়ার জন্য, কিন্তু এখানে হসপিটালের টোটাল পরিবেশটাই অসুস্থ। আইসিইউতে আছে মনে হচ্ছে, কারণ চারিদিকে পানি, ময়লা আবর্জনায় ভর্তি, ভিতরের পরিবেশও ভালো না। এই অবস্থায় দীর্ঘদিন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো যে উন্নয়ন হয়নি, মুখে মুখে উন্নয়ন এবং লুটপাট, তার চিত্র আমরা সচক্ষে দেখছি। এখানে লোকবলের যে পরিমাণ লোকবল থাকার কথা সেই পরিমাণ লোকবল নাই। 29 জন ডাক্তার থাকার কথা চিকিৎসার জন্য, 2 জন মাত্র আছেন। তাহলে কি চিকিৎসা হবে? আমরা যারা ট্যাক্স প্রদান করি, আমরা যারা সমাজের কাজ করি, আসলে কেউ কিন্তু এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা সুবিধা পাচ্ছি না। আমরা বর্তমান স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, ওনারা দ্রুত বাগেরহাট জেলার সব স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা একই, লোকবলের অভাবে কেউই কাজ করতে পারছে না। আপনারা যেটুকু আছে সেটুকু দিয়ে আপনারা পরিকল্পিতভাবে একটি সাজানো গোছানোভাবে একটা ম্যানেজমেন্ট করেন, যাতে অন্তত সবাই উপকৃত হয়। অনেক ডাক্তার ঢাকায় হসপিটালে থাকে, এই যে ক্লিনিকগুলোনে বিভিন্ন জায়গায় বেসরকারিভাবে কাজ করে, বেশি গ্রামে আসতেই চায় না। এটারও একটা অবসান হওয়ার দরকার। আপনারা জনগণের জন্য কাজ করেন, আমরা যারা রাজনীতি করি, রাজনীতির কর্মী হিসেবে আমরাও মানুষের জন্য কাজ করি। মানুষ আমাদের কাছে ফোন করে, কথা বলে, রাস্তায় দেখা হলে কথা বলে, তাদের চাহিদা স্বাস্থ্যের অবনতি যাতে অবনতি না হয়, এখনই সময় এরা কাজ করার জন্য। আপনারা জানেন বিগত সরকারের আমলে স্বাস্থ্যের ডিজির খবর, স্বাস্থ্যের আফজালের খবর, তারপরে কি মালিক, ড্রাইভার মালিক, শতে শতে কোটি টাকার মালিক হয়েছে তারা, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি, বরং অধপতন হয়েছে। আমরা এই অবস্থার অবসান চাই। আমরা অফিসে যেহেতু আমরা কথা বলেছি, চাহিদাপত্র কি আছে কি আমরা সেগুলো দেখব, এবং দেখার পরে আমরা স্বাস্থ্য সচিব সহ সংশ্লিষ্ট যারা আছেন আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলার জন্য, এবং যোগাযোগ করে দ্রুত যাতে কম সময়ে কিছুটা হলেও আমরা স্বস্তি পাই সে ব্যাপারে আমরা ব্যবস্থা নেই। এখানে হসপিটালের বিল্ডিং 2005 সালে, এই যে আপনার পিছনে যে ভবনটা দেখছেন, তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর এবং উদ্বোধন করেছিল। এরপরে আর কোনো ভবন হয় নাই। বাকি ভবনগুলান পরিত্যক্ত হয়ে গেছে। ভবনের জন্য চাহিদাপত্র দেওয়া আছে। বিগত সরকারের সময় এর কোনো অনুদান এখানে পাওয়া যায়নি। যে কোনো প্রথম বিল্ডিংটা যেহেতু খালেদা জিয়ার নাম ফলক আছে, এ কারণেই তারা এটাকে বর্জন করেছে, এটা আমাদের ধারণা। নতুবা এই কচুয়ার এখান থেকে 200 বা 300 গজ দূরে তৎকালীন একজন এমপি সাহেবের বাড়ি ছিল, তিনি কিন্তু এটার জন্য কোনো ব্যবস্থা করেনি। কারণ উনি যে লুটপাট করেছেন, উনি কর বাহাদুর খেতাব পেয়েছেন, অথচ নির্বাচনের ট্যাক্স ফাইলে উনি
20,000 টাকা বা 22,000 টাকা ওনার স্ত্রীর অ্যাকাউন্টে ছিল। সে কর বাহাদুর খেতাব পেয়েছে এমপি হওয়ার পরে। অতএব এই লুটপাটের চিত্র আমরা দেখতে চাই না। আমরা চাই এক পরিচ্ছন্ন রাজনীতি এবং পরিচ্ছন্ন সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিনিয়ত আপনারা দেখছেন বক্তব্য দিচ্ছে দলের নেতাকর্মীকে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সকল উন্নয়ন কর্মকাণ্ডের সাথে থেকে সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে হয় সেগুলো দেখার জন্য। এজন্যই আমরা এখন থেকে বা দীর্ঘদিন থেকেই আমরা চেষ্টা করছি কাজ করার, এবং আমরা প্রতিনিয়ত এগুলো করেই যাব এবং দলের প্রয়োজনে আমরা এগুলো করব, দলের স্বার্থেই এগুলো করব, যাতে দলের নেতাকর্মীরা এই জনগণের সাথে থাকে এবং আগামী জাতীয় নির্বাচনে জনগণ যাতে বুঝতে পারে যে আওয়ামী লীগ, বিএনপি বা অন্য সব দলের ভিতরে যে তফাৎ আছে, কারা জনগণের কাজ করে সেটা যাতে পরিষ্কার হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আমি একটু বলি। বলেন। আচ্ছা, প্রথম সমস্যা হচ্ছে, আমি আশেপাশে যেটা দেখছি হসপিটালে মেইনলি স্ট্রাকচার আছে, ঠিক আছে। এর মধ্যে প্রথম আসে স্ট্রাকচার পরিত্যক্ত। এখানে পিছনের এই যে বিল্ডিংগুলি দেখতেছেন, যে ওয়ার্ড, মহিলা পুরুষ ওয়ার্ড, এগুলি নষ্ট, পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এই পাশে আমাদের কোয়ার্টার, সেটা পরিত্যক্ত, অনেক পরিত্যক্ত। এগুলি ভাঙা যে নতুন করবে সেটার জন্য এইচডিকে চিঠি দেওয়া হয়েছে বারে বারে, কিন্তু এরকম কোনো প্রত্যুত্তর পায় না। যেটা শুনলাম যে এই যে 24-25 অর্থ বছরে এখানে আগের যে বিগত ফ্যাসিস্ট সরকার যারা ছিল তাদের নাম শুনিয়ে নাকি বাজেট অলরেডি কেটে দিছে। এখন আমরা আশাবাদী যে নতুন যে অর্থ বছর আসছে জুলাই থেকে, সেখানে যদি বরাদ্দ পায়, যদি ওরা এটা করে। ওই পরিত্যক্ত ভবনের কারণে যেখানে হচ্ছে ওখানে আপনার নোংরা, ময়লা, তারপর হচ্ছে গিয়ে আপনার রাতে অনেক সময় মাদক পাতা হয়, বিভিন্ন রকম সমস্যা হয়। তো এই একটা সমস্যা। আর আরেকটা যেটা আমি সমস্যা পাইলাম আসার সাথে সাথে সেটা হচ্ছে আপনার ম্যান পাওয়ার। আমাদের হসপিটালে ডাক্তার থাকার কথা আপনার 25 জন, সেখানে আছে খালি 2 জন। একজন আরএমও আছে, একজন আছে মহিলা ডাক্তার। তারা প্রতিদিন তারাই করতেছে ইমার্জেন্সি, তারাই আউটডোর করতেছে। আউটডোর তো আসলে হয় না। আমরা বিভিন্ন ধরনের যে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে যারা আপনার কি বলে সেকেন্ড মেডিকেল অফিসার, তাদেরকে আইনা মেকআপ দেওয়ার চেষ্টা করতেছি, কারণ আমার তাকে হাসপাতালকে বাঁচাতে হবে, কিন্তু এখানে সব রোগী আসতেছে। তো এখানে আমার এখানে পদ হচ্ছে ডাক্তার নাই। তারপর হচ্ছে গিয়ে ক্লিনার হচ্ছে গিয়ে আপনার 2 জন আছে, একজন উপরে একজন নিচে। তারাও রেগুলার না, তারাও লোক ভাড়া করে কাজ করতেছে, কিন্তু একজন ক্লিনার পক্ষে নিচে সব করা কিন্তু সম্ভব না, কারণ তাকে তো ডেলি নষ্ট হইতেছে, করতেছে। আর আউটসোর্সিং যারা আছে, 8 জন আছে আউটসোর্সিং। এদের মধ্যে আপনার কিছু আছে ইরেগুলার, কিন্তু ম্যাক্সিমাম থাকে, কাজটা করে। তো আসার পরে দেখছি যে বিভিন্ন জঙ্গল, এখানে জঙ্গল, এই পিছনে জঙ্গল, এই পাশে জঙ্গল। তো আমি আসার পরে যেটা করছি যে ওই যে এগুলি প্রথমে কাটতে বলছিলাম, কাটতে তো আসলে হয় না, বৃষ্টির সময় আবার হয়ে যাবে। আমি ওষুধ কিনে দিছি, ওই যে মেডিসিন স্প্রে করছে যারা আসছে সময়, দেখছেন সব জায়গায় স্প্রে কইরা। এটা হচ্ছে ওই যে যখন নাকি বৃষ্টি হয় না, থাকে না, তখন স্প্রে করতে হয়। তো এরকম রোদ ছিল, যখন স্প্রে করার পরে এগুলো অনেক কিছু হয়ে গেছে, আপনার ওই জঙ্গলগুলি মরছে। কিন্তু আবার এই যে বৃষ্টি শুরু হয়েছে, আবার সেগুলি বাইরে করতেছে। এখন এই 8 জন যে আউটসোর্সিং, সবাই কিন্তু এই কিনারে কাজ করে না। এদের মধ্যে নাইট গার্ড আছে, বাবরচি আছে, তারপর আছে। এই ম্যান পাওয়ারগুলো যদি আমি পাইতাম, আমি জিনিসগুলো আরও সুন্দর করতে পারতাম। তারপরেও আমি অনেক কিছু চেষ্টা করতেছি। যেমন আমাদের আগে টিকিট কাউন্টার ছিল কিন্তু বাইরে, আগে যারা আসছেন দেখছেন বৃষ্টিতে ভিজা কিন্তু রোগীরা টিকিট কাটতো, বাইরে ছিল, কোনো টিকিট ছিল না। আমি আইসা আগে টিকিট কাউন্টারটাকে ভিতরে আনছি, আমার যতটুকু সামর্থ্য আছে এর মধ্যে, হাসপাতাল থেকে বিভিন্ন জায়গা থেকে কইরা। তারপরে যেমন এখানে সব রকম কী বলে টেস্ট হইতো না, ঠিক আছে। যেন আপনার সিবিসি টেস্ট বলে, কিডনি টেস্ট বলে, তারপর হচ্ছে লিভার টেস্ট বলে। আমি নিজে স্বাস্থ্য অধিদপ্তরে করে 2টা মেশিন আনার ব্যবস্থা করছি। একটা হচ্ছে আপনার সেল কাউন্টার, আর হচ্ছে আপনার যে বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার। এখানে ইনশাল্লাহ সব টেস্টগুলি হবে এখন। আর এখানে আমাদের যে এক্সরে মেশিন, এটা হচ্ছে আপনার 91 সালের, অনেক আগের। তো এইটা নিয়ে আমি বলছি যে আমাকে ডিজিটাল এক্সরে মেশিন দিতে হবে। এই কচুয়াটা সবসময় অবহেলিত। আমি সবসময় এটা বলে আসতেছি, যেমন প্রত্যেক উপজেলায় গাড়ি আছে, আমার এখানে গাড়ি নেই। আমি এই যে মোটরসাইকেল, আমার মোটরসাইকেলে বিভিন্ন যে আপনার আছে গিরিক, সেখানে যাই ভিজিটে। একটা অনুষ্ঠানে গেলে আমার গাড়ি পাই না। আবার এখানে আমাদের যেমন ডাক্তার আসে, এখানে আমার নেই, ডাক্তার নেই। এই যে নানা রকম যে অবহেলিত। আমি আসার পরে অবশ্যই চেষ্টা করতেছি যে যাতে আরও কীভাবে উন্নত করা যায় আর কি। যেমন এখানে ওই যে বালু ভরাট করা হয়েছে, ইউনো সাহেবকে বইলা বরাদ্দ আইনা,
যে বালু ভরাট করা হয়েছে কারণ যে বৃষ্টি আসতেছে পানি ভিতরে এসে জমা যায়, এই রিসেন্টলি বালু দেওয়া হয়েছে। আমাদের পাকের ঘর যেটা সেটা তো ভবনে ছিল, পরিত্যক্ত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ওইটাও আমি কাজ করার জন্য ওনাকে বলছি, উনি হয়তো বা দেখা গেছেন কাজ শুরু হবে। তো এই যে সার্বিক বিষয়গুলি আমি চেষ্টা করতেছি, কিন্তু আমার মেইন প্রতিবন্ধকতা হচ্ছে আপনার ম্যান পাওয়ার। এখন যে পরিমাণ জঙ্গল, এই যে বিশাল হাসপাতাল, অনেক লোক দরকার আমার তো লোক দিতে হবে, আর আমার ইচ্ছা করলেও নিয়োগ দিতে পারতেছি না। যে আমি যে ধরেন ক্লিনার ধরে নিয়োগ দিব একজনকে, তুমি কাজ করো, এটাও করতে পারবো না, কারণ এটা তো একটা সরকারি, আমি কার ভিত্তিতে নিয়োগ দেবো, তাই বেতন থেকে আর কি। তো যাক, আমি আশাবাদী, এখন যেহেতু আগের মতো অবস্থা নাই, এখন যেহেতু নতুন ম্যানেজমেন্ট আসতেছে, আমি খুবই আশাবাদী যে আমাকে সহযোগিতা করবে, আমার ইচ্ছা আছে করার। এবং আপনাদের সাংবাদিক ভাইকেও যারা বলি, আপনারা যেখানেই যেই সমস্যা পান, ভুল রিপোর্ট তো অনেক কিছু করা যায়, এটা সমস্যা এটা সমস্যা, আপনি আমাকে বলেন যে স্যার এটা এভাবে না করে এমনি করলে আরও সুন্দর হবে। আমি চাই যে আমি যখন এখানে হয়তো বা এখন আসি, একসময় থাকবো না, যাতে আমাকে সবাই মনে রাখে যে না স্যার আসছিল, অনেকগুলো উপকার করে গেছে। তো এই আর কি। আর হচ্ছে আমাদের ওই উপরে গেছেন বিভিন্ন জায়গায় নষ্ট, ফ্যানটা নষ্ট, ফ্যানের জন্য আমি 20টা ফ্যানের জন্য চাহিদা চাইছি, 20টা ফ্যানের জন্য চাহিদা দিছি, আজকে 2 মাস হয়ে গেল, এই চিড়ে গেছে। 20টা ফ্যান দেয় নেই, 10টা ফ্যানও পাইনি। তো যেগুলি আছে ওইগুলি আমি ক্যাপাসিটার দিয়া চেঞ্জ করে কোনো হয়তো এইটা করে একটা সাথে জোড়া ধরে যা করতেছি চাইতেছি। আমি যেমন আমার আউটডোরে কনসালটেন্ট আসে, তাকে আমার বসানোর জন্য রুম নেই, এক রুমে 2জন করে দিই, ইসিজি করবে সে রুম নেই, কারণ ওই যে রুমগুলির পিছনে পরিত্যক্ত হয়ে গেছে। এই নানা সমস্যাগুলির ভিতরে আমার এমনি চলতেছে আর কি। এখন স্বাভাবিক কেউ আসলে প্রথমে এসে আমার মন খারাপ হয়েছিল, এই একটা গেলাম হাসপাতালে, এনে জঙ্গল, এনে ময়লা, এই হাসপাতালের পাশে যেরকম জঙ্গল থাকে, এ তো মশা তো হবেই ডেঙ্গুর সময়। ওই যে মেশিন দেওয়াইছি, মেডিসিন দেওয়াইছি, আবার এখন বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, আবার যে ওদেরকে বলে তুমি কাটো। এখন আমার তো ম্যান পাওয়ার দরকার, বুঝছেন না? যাক, আমাদের সহযোগিতার দরকার। আশা করি যে সামনে আরও ম্যানেজমেন্ট আরও ভালো হবে, আমি আরও ডাক্তার পাবো, আমি যাতে সুন্দর মতো সেবা দিতে পারি, যাতে আপনাদের সহযোগিতা হয়। না, আপনি যে চিঠিগুলো দিচ্ছেন মন্ত্রণালয় বা আপনি তো সিভিল সার্জন সাহেবের কাছে, হ্যাঁ হ্যাঁ, আমার যদি একটু কপিগুলো দেন। সবই আছে। আচ্ছা, তো ওইগুলো একটু কপিগুলো একটু দেন, আমরা একটু চেষ্টা করি যে অবশ্যই অবশ্যই পশুর মানুষ যাতে উপকৃত হয়। অবশ্যই, সেটাই আমি মনে মনে চাই। যেন আমাদের খালি একটা অ্যাম্বুলেন্স দেওয়া হয়, রুগী একটা গেল খুলনা যাইতে আসতে তো কত সময়, তাই এমন যদি আবার আরেকটা রুগী হয় অসুস্থ, ওটা আমি দিব কী হবে, তাই না? একটা অ্যাম্বুলেন্স, একটা আমার ডাক্তার নাই, এক্সরে মেশিনে আপনার কি ওই যে 91 সালের, এখন হ্যাঁ সচল, আমাদের লোক আছে, টেকনিশিয়ান আছে, আমাদের ল্যাবও আছে, কিন্তু ওই যে ল্যাবের ভিতরে অনেক আগের কি বলে ভাঙাচোরা মাল আছে। অভিযোগে যে একটা অভিযোগে যে ক্লিনিয়ার সরকারিভাবে আছে, সে নিজে দোকানদারি করে, সে কাজ করে না, ভাড়া দিয়ে কাজ করায়। এটা তো মনে হয় যে আইনে তো কোনো সুযোগ নেই, এখন ক্লিনার করবে আর একজন ভাড়াটিয়া, এটা তো কোনো ইস্যু নেই, এটা কোনো নিয়মে না। এখন আমি কি করতে